নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ে আসব, তবে এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। 1 সেপ্টেম্বর থেকে এই অধিবেশন হবে বলে জানা যাচ্ছে। বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে, সংক্ষিপ্ত অধিবেশন হবে। বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে, সংক্ষিপ্ত হবে এই অধিবেশন। 1 সেপ্টেম্বর থেকে এই অধিবেশন শুরু হয় বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, আগামী সোমবার অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে বিধানসভার একটি বিশেষ অধিবেশন বসতে চলেছে। এই সংক্ষিপ্ত বিশেষ অধিবেশনের মূল উদ্দেশ্য হচ্ছে, যেভাবে বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে ভিন রাজ্যে, সেই বাংলার অস্মিতাকে নিয়ে একটি প্রস্তাব বিধানসভায় আসতে চলেছে। সেই প্রস্তাব 1 সেপ্টেম্বর দুপুর 12টার সময় অধিবেশন শুরু হবে এবং তার পরের দিন অর্থাৎ 2 তারিখ এই বিষয়টির উপর আলোচনা হতে পারে। এবং বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এবারের যে বিশেষ অধিবেশন সেখানে আসতে পারে। অর্থাৎ বাংলার উপর যে আক্রমণ হচ্ছে, বাংলার উপর যে আর্থিক বঞ্চনা হচ্ছে, তা নিয়েও কিন্তু একটা প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরেই যেভাবে ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে এবং বাংলা বলার অপরাধে যেভাবে তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় এই বিলটি আনা হচ্ছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বিলটি আনবেন মঙ্গলবার অর্থাৎ 2 সেপ্টেম্বর। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যেভাবে বাংলায় অথিমিতাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তারই আঙ্গিক হিসেবে এই প্রস্তাবটি বিধানসভায় আসতে চলেছে। ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার আসবো আজকে নারদ নারদের বিষয়ে। রাজ্য ঘুরে বঙ্গজয়ের দাবি করছেন বিজেপি নেতারা, কিন্তু এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজ্যে বিরোধী দলনেতা, তিনি এই দাবি করছেন, কিন্তু তার নিজের জেলাতেই পঞ্চায়েতে জয়ী সদস্যরা একে একে ফুল বদল করছেন। বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের বিজেপিতে ভাঙনে উচ্ছ্বসিত রাজ্যের শাসক দল। এতে দলের কোনো ক্ষতি হবে না দাবি করছে গেরুয়া শিবির। দেখুন। নির্বাচনের মুখে ফের ধাক্কা পূর্ব মেদিনীপুরের বিজেপিতে। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রিঙ্কু দাস অধিকারী। কয়েকদিন আগে ওই পঞ্চায়েতেরই আরেক জয়ী বিজেপি সদস্য নিরুপমা সাঁতরা তৃণমূলে যোগ দেন। পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 7টি ছিল তৃণমূলের দখলে, 5টি বিজেপির ও কংগ্রেসের ছিল 2টি। এর বাইরে 2টি আইএসএফ এবং 1টি আসন ছিল সিপিএম এর দখলে। নির্বাচনের ফল বেরোনোর পর তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে জোট বাঁধে সমস্ত বিরোধীরা। বোর্ডও গঠন হয়, কিন্তু পরপর 2 বিজেপি সদস্যের দলবদলে তৃণমূলের সামনে ফের ক্ষমতা দখলের হাতছানি। বর্তমান সংখ্যার নিরিখে বিরোধীদের পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। 2 সদস্য পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ায় বিরোধী দলের সদস্য সংখ্যা 10 থেকে কমে দাঁড়িয়েছে 8-এ। অন্যদিকে ক্ষমতা বাড়িয়ে শাসক দল 7 থেকে পৌঁছে গিয়েছে 9-এ। কিন্তু কেন দল বদলের প্রবণতা পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে? দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করি। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত দখলে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। পুরুষোত্তমপুর বাজারে আমাদের পাড়া আমাদের সমাধান প্রস্তুতি সভায় যোগদানের পর বিজেপিকে হুঁশিয়ারি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায়। তো আমরা 17টা সিটের মধ্যে রিঙ্কু দেবী এবং আমাদের নিরুপমা দেবী আসার ফলে আমরা 9 জন আমরা পঞ্চায়েত সদস্য হলো এবং এখানকার স্থায়ী সমিতি গঠনের সময় ভারতীয় জনতা পার্টি তারা স্থায়ী সমিতি গঠন করেছিল। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তাদেরকে টাইম বেঁধে দিয়েছি। রবিবারের মধ্যে যদি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যরা থেকে তারা মেম্বার যারা আছেন, যারা স্থায়ী সমিতিতে আছেন, তারা যদি পদত্যাগ না করে আমরা সোমবার অনাস্থা রাখবো। আগামী 1 মাসের মধ্যে
ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যারা মেম্বার তারা আগামী দিনের সঞ্চালক হবেন। পদ্মজয়ীদের দলবদলে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী দল। এই দলটা করতে গেলে দম লাগে এবং এই দলটি নীতি নিষ্ঠার সহিত আছে বলেই আজকে বিশ্বের বৃহত্তম দল হয়েছে এবং ভারতবর্ষের শাসন ক্ষমতা রয়েছে। যিনারা আজকে এই দল থেকে ও দলে যাচ্ছেন তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আর তার থেকে সর্বোপরি তৃণমূলের যে সমস্ত নেতাদের উন্নতি দেখছে, যে সাইকেল চালাতো সে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে, যে মোটরসাইকেল চালাতো সে মার্সিডিজ চালাচ্ছে, সেই সমস্ত দেখে লোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে বা লোভের হয়েছে, সেই জন্য গেছে ওখানে। এতে ভারতীয় জনতা পার্টি কিছু যায় আসে না। বিধায়ক তাপসী মণ্ডলের দলবদল দিয়ে শুরু হয়েছিল হলদিয়ার বিজেপির ভাঙন। সেই ভাঙন এবার দলের নিচু তলাতেও। বিধানসভার আগে ঘর গোছানোর বদলে ঘর ভাঙার তীরে বিদ্ধ বিরোধী দলনেতা নিজের জেলায়। হলদিয়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন বিজেপির পক্ষ থেকে নীলেশ মণ্ডল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবরূপ মিত্তা। আমি নীলেশ দা আপনার কাছেই আসবো, শুরু করতে চাইবো যে বারবার এই দেখা যাচ্ছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এই জেলাতেই দেখা যাচ্ছে, লাস্ট কয়েকটা মাসে দেখা যাচ্ছে যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সে বিধায়ক তাপসী মণ্ডলকে দিয়ে শুরু হয়েছিল, সেটা কন্টিনিউ রয়েছে। কেন? আপনারা কি ধরে রাখতে পারছেন নাকি কোনোভাবে শুভেন্দু অধিকারীর প্রতি মানুষজন, আপনার দলের লোকজনই একটু ক্ষুব্ধ, তাই তারা দল বদল করে চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে? শুভেন্দু অধিকারীটা কি বললেন? শুভেন্দু অধিকারীর বিষয়টা কি বললেন? বললাম যে দল বদল করার কারণ কি, যে শুভেন্দু অধিকারীর উপরে ক্ষোভ রয়েছে, কারণ এই জেলার কন্ট্রোল তো শুভেন্দু অধিকারীর হাতে। কোথাও কি ক্ষোভ রয়েছে তাই দল বদল করে চলে যাচ্ছে? নাকি সামগ্রিকভাবে আপনাদের উপরেই ক্ষুব্ধ, মানে বিজেপির উপরেই ক্ষুব্ধ? শুভেন্দু বাবুর উপরে শুনুন, না এটা 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 ভুল কথা। বিজেপির উপরে রুষ্ট হয়ে কেউ যাচ্ছে না। আর বিশেষ করে আপনাদেরকে বলি যে শুভেন্দু অধিকারী এখন শুধু আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার নেতা নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা রাজ্যে বিজেপি লড়ছে বর্তমান শাসক দলের অপশাসনের বিরুদ্ধে। সুতরাং শুভেন্দু অধিকারীর উপরে ক্ষোভ আমি তীব্র বিরোধিতা করছি। বিষয়টা হচ্ছে যেহেতু পূর্ব মেদিনীপুর, এখানে শুভেন্দু বাবু, আমি ক্ষোভ আছে বলিনি, আমি বললাম ক্ষোভের জন্য কি সেটা জানতে চাইলাম আপনার কাছে। প্রথম লক্ষ্য হচ্ছে আমার নো কোনো ক্ষোভের কোনো প্রশ্ন নেই। ওখানে প্রশাসনিকভাবে চাপ, পুলিশকে চাপ, নানা রকমের প্রলোভনের মাধ্যমে মানুষকে মিসগাইড করে দলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কোনো ক্ষোভের কোনো বিষয় নেই। তাহলে আপনাদের দল ছাড়ার কারণ কি? এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দল ছাড়ার কারণ কি? যে বিজেপি নেতারা যারাই দল ছাড়ছেন বলছেন যে শাসক দলে দল ছাড়ার যদি যাচ্ছেন তারা উন্নয়ন করতে পারবেন, কাজ করতে পারছেন না আপনাদের দলে থেকে। দেখুন, এটা একটা বলার কথা বলতে হয়। আজকে তো তাপসী মণ্ডল তার জীবনে তিনি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত যতটা রাজনৈতিক দল, আগে সিপিএম করতেন, বিজেপি, এখন তৃণমূল। তিনি ক্ষমতার সাথে থাকতে ভালোবাসেন। তো তিনি যেটা বলেছিলেন যে আমি এখানে হাঁপিয়ে উঠছি, কিভাবে হাঁপিয়ে উঠছেন জানি না। তো তিনি ওখানে গিয়ে কি উন্নয়ন করছেন সেটাও মেদিনীপুরের মানুষ দেখছেন। জবাব তো এইভাবে মুখে হয় না, জবাব ব্যালটে হবে, জবাব বোতামের মাধ্যমে হবে। মানুষ প্রস্তুত আছে, আগামী নির্বাচনে মানুষ তার জবাব দেবেন। আপনারা বুঝতে পারবেন পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থান। নীলেশ দা, আপনারা ভারতীয় জনতা পার্টি, আপনারা দাবি করেন বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, এক। দুই হচ্ছে আপনারা দেশের সরকারে রয়েছেন। এর থেকে আর বড় ক্ষমতার লোভ বা বড় ক্ষমতা আর কি বা হতে পারে? তৃণমূল কংগ্রেস কি এর থেকেও বড় ক্ষমতাশালী দল? অবশ্যই। আমরা অবশ্যই সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা ভারতবর্ষের ক্ষমতায় আছি। তো ভারতীয় জনতা পার্টি একটা আইডিওলজির উপর নির্ভর করে চলে। আর পশ্চিমবাংলায় যে শাসন ব্যবস্থা চলছে, প্রতিনিয়ত বিরোধী দলের উপর, বিরোধী রাজনৈতিক শক্তির উপর নানাভাবে আক্রমণ,
নানাভাবে পুলিশ দিয়ে নানাভাবে হেনস্থা, কোথাও অর্থের প্রলোভন দেখিয়ে এখানে দু একজন কাউকে ছিটেফোঁটা তুলে নিচ্ছে, সেটাকেই হাইলাইট করে আপনারা দেখাচ্ছেন। আর আপনারা বলছেন যে পূর্ব মেদিনীপুরে সংগঠন ভেঙে যাচ্ছে। এটা কখনোই নয়। এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন নির্বাচনের সময় মানুষ না পূর্ব সেটা মেদিনীপুর হাইলাইট কেন করে সারা আমরা পশ্চিমবাংলার চিৎকার মানুষ করছি না, আমি নির্বাচনের চিৎকার যোগ্যতা করলাম কি? অর্জন করছে। আপনার সঙ্গে আমি কোনো চিৎকার করে প্রশ্ন করলাম কি? আমরা চিৎকার করছি না, যেটা ঘটছে সেটাই ছবি তুলে ধরছি। না ওইটা আমি আমরা- দেবরূপদার কাছে এটা আসবো, একটা- বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, আমি দেবরূপদার কাছে আসবো। দেবরূপদা, কিসের টানে আপনাদের দলে বিজেপি ছেড়ে একের পর এক মানুষজন চলে আসছে, বা বিজেপি নেতারা যারা ক্ষমতাতে রয়েছেন অলরেডি, কেউ বিধায়ক, মানে জনপ্রতিনিধি তো তারা? প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করব। গতকালও আমি আপনাদের চ্যানেলে বসে বলেছিলাম এবং আজকের ঘন্টা না ঘুরতে ঘুরতেই 24 ঘন্টার মধ্যে তার আপনি ফলো পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় যে গড় হিসাবে আপনারা বলেছিলেন শুভেন্দু অধিকারীর কাঁথিটা গড় হয়ে দাঁড়িয়েছে, সেটা নয়। সেটা গতকালকেরও গণেশ পুজোতে দেখতে পেয়েছেন। পুরনো বিজেপি নেতৃত্ব, বর্তমানেও পার্টির নেতৃত্ব, দিলীপবাবু গিয়ে কাঁথির বুকে গণেশ পুজোর উদ্বোধন করছেন। সুতরাং শুভেন্দুবাবুর উপর যে রাগ নিয়েই সবাই চলে যেতে চাইছে, এ বিষয়ে কোনো দ্বিমত আমাদের নেই। কারণ ওই কাঁথির সার্টিফিকেট পেয়ে কাউকে সনাতনী হয়ে থাকতে হবে, কাঁথির সার্টিফিকেট পেলেই সে আগামী দিনের বিজেপির নেতা হবে, সেই ওই জমিদারি রাজ কেউ মানছে না, অধিকারী রাজও কেউ মানছে না। সঙ্গত কারণেই যারা অন্তত নিজেদের মর্যাদা বোধটা আছে, বিজেপি করেন, পুরনো দিনের বিজেপি কর্মী, মর্যাদা নিয়ে রাজনৈতিক দলটা করার চেষ্টা করেন, তারা সঙ্গত কারণেই এখানে থাকতে না পেরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে সামিল হওয়ার জন্যে তারা আসার চেষ্টা করছেন। এই বিষয়ে এটা ধারাবাহিক প্রক্রিয়া আগামী দিনে দেখতে পাবেন। শুধু এই পঞ্চায়েতের সদস্য নয়, আপনি সঠিকই বলেছেন, বিধায়িকা তাপসী মণ্ডল সহ, শ্যামল মাইতি সহ, কিঙ্কর মাইতি সহ এক ঝাঁক হলদিয়ার বিজেপির প্রথম সারির নেতৃত্ব বিধায়করা তারাও যেমন যোগদান করেছেন। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভানেত্রী, যিনি সভাপতি ছিলেন, সভানেত্রী ছিলেন সঙ্গীতা দাস মহাপাত্র, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং গতকাল পুরুষোত্তমপুরের পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু দাস অধিকারী, তিনিও যোগদান করেছেন। এটা তো একটা সবেমাত্র সূচনা মাত্র। আমরা খুবই আশাবাদী। আজকেরও আমাদের এই বিজেপির জেলা স্তরের নেতৃত্বরা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছেন, যোগাযোগ করেছেন। জেলা কমিটি গঠন হওয়ার পরে সেখানে অধিকারী পরিবারের অনুগামী ছাড়া যেভাবে জেলা কমিটি বিজেপির তৈরি হয়েছে, তাদের নাম রাখেনি, সব বাদ দিয়ে দিয়েছে। দেখতে থাকুন, আগামী দিনে একটা লম্বা লাইন পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্যে শুধু অপেক্ষায় আছেন তারা। যোগাযোগ ইতিমধ্যেই চলছে বিভিন্ন জায়গাতে, সমস্ত এই জেলার সমস্ত জায়গাতেই বিজেপির নেতৃত্বরা যোগাযোগ করছেন এবং একটা ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এবং যোগদান করার যেটা মূল কারণ হিসাবে আমরা বলতে পারি যে এই যে সাধারণ মানুষের ধারাবাহিক উন্নয়ন চলছে, সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সমস্ত সর্বস্তরের মানুষের যে উন্নয়নটা চলছে, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্যেই মানুষ কিন্তু আসছেন। বিরোধীদের অপপ্রচার কাজে না দিয়ে, কান না দিয়েই তারা উন্নয়নে সামিল হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এতে কোনো ভয় ভীতি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টিকরণে স্বাভাবিকতার মধ্যে থেকেই দাঁড়িয়ে এখানে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে তারা। আমরা আন্তরিকতার সঙ্গে আপনি শুনতে পেলেন দেবরূপ দা, তিনি বলছেন যে এই যে অধিকারী গড় বা অধিকারী পরিবারের কারো মানে আমি যদি কোট আনকোট বলি যে কোনো দাদাগিরি বা তাদের আন্ডারে বা তাদের সনাতনী সার্টিফিকেট নিতে হবে, এটা কেউ মানতে চাইছে না, তাই তারা দলবদল করছে। নীলেশ দা, শুনতে পেলেন আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পেলেন কি আমার প্রশ্নটা? দেবরূপ দা যেটা বললেন যে এই যে বিজেপির লোকজন, বিজেপি নেতা নেত্রীরা, জনপ্রতিনিধিরা তারা বিজেপি ছেড়ে চলে আসছে, তার কারণ হচ্ছে কোনো বিশেষ ব্যক্তির সনাতনী সার্টিফিকেট তারা নিতে চাইছেন না। তারা সনাতনী এটা প্রমাণ করার জন্য অন্য কারো কোনো অধিকারীর সার্টিফিকেট তাদের দরকার পড়বে না, তারা সেটাকেই তারা মেনে নিতে পারছেন না। এবং ধারাবাহিক উন্নয়ন বলি, যেটা কথা আসছে, যেটা কথা হচ্ছে, ধরো আমি যাচ্ছি একে একে যাচ্ছি।
যেটা কথা হচ্ছে যে অধিকারী পরিবারের যারা অনুগামী তারাই দলে জায়গা পাবে, বাকি যারা আছেন তারা জায়গা পাবে না। এই জায়গাটা আমি একটু করছি যে অধিকারী পরিবারের অনুগামী বলে কিছু আমাদের চোখে অন্তত, আমি তো দীর্ঘদিনের বিজেপি, আমি আজকের বিজেপি না, আমি 2009 সালের বিজেপি করার লোক। এখনো আমি কাঁথি এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছি। তো আমি যদি তো আমরা তো 2009 সাল থেকে আছি। কথাটা সেটা নয়, কথাটা সেটা হচ্ছে শুভেন্দু বাবুর অনুগামী বলে বিষয়টা নয়, আমরা শুভেন্দু বাবুর কাজের অনুগামী। 2009 থেকে আপনি বিজেপিতে আছেন, আমরা তার কিন্তু অনুগামী। বিজেপিতে কি শোনেন, একই রকম ভাবে আছেন? আপনার যে হ্যাঁ। অভিজ্ঞতা, যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী বিজেপিতে কি আপনি সেই ততটা গুরুত্ব পান? এই যে হ্যাঁ। দিলীপ ঘোষ গতকাল গেলেন, তিনি গণেশ পুজোর উদ্বোধন করলেন। দেখুন আমার হ্যাঁ, তো সেখানে তো আমরা নব্য বিজেপি বা শুভেন্দু হ্যাঁ। অধিকারীর সঙ্গে যে সমস্ত বিজেপি নেতাদের দেখা যায় যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন বা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাদের কাউকে দেখতে পেলাম না। দেখুন কালকে গণেশ পূজা ছিল, প্রত্যেকে আমরা ব্যস্ত ছিলাম। আমরা এখন গণেশ পূজাটা আমাদের পশ্চিমবাংলায় এখন পাড়ায় হচ্ছে। আমরা প্রত্যেকেই প্রত্যেক নেতৃত্ব যে যার ব্যস্ত ছিলাম। তো দিলীপ বাবু যে আসবেন এরকম কোনো আগাম খবরও আমাদের কাছে ছিল না, বিশেষ করে আমাদের কাছে ছিল না। আমরা আমাদের মতো করে প্রোগ্রামে আমরা ব্যস্ত ছিলাম। তাই এই যে দিলীপ বাবু এসেছেন, নিশ্চিতভাবে যাদের সাথে ইনি এসেছেন যোগাযোগ ছিল তারা উপস্থিত হয়েছেন। অনেকে তো এখানে গিয়েছিলেন, নবদ্বীপে অনেক বা পুরনো আপনার কর্মী তারা রাজনীতিতে গিয়েছিলেন। এরকম কোনো নো 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 হ্যাঁ অনেকে যেতে পারে, যেতে পারে। দিলীপবাবু এসেছেন, যেতে পারে। তার মানে দিলীপবাবু এসেছেন বলে নব্য বিজেপিরা যাবে না বা আদি বিজেপিরা যাবে, এরকম বিষয়টা নয়। আমি তো কালকে একটা প্রোগ্রামে ছিলাম, তো আমি তো আদি বিজেপি, আমি তো ওখানে যাইনি। আমাদের প্রোগ্রাম যেমন ছিল আমরা সেইভাবে গেছি। তো দিলীপবাবু এসছেন, তিনি তার মতো করে প্রোগ্রাম করেছেন, এখানে কোনো বিতর্কের কোনো প্রশ্ন নেই। যে কেউ আসতেই পারেন, যে কেউ আসতে পারেন, অসুবিধার কোথায়? আর একটা কথা যেটা উনি বললেন যে উন্নয়নের টানে মানুষ এখানে আসছেন, তো আমি আপনার মাধ্যমে একটু প্রশ্ন আমার আছে এখানে। উন্নয়নটা হচ্ছে কি, যে উন্নয়নটা আজকে লক্ষ্মীর ভান্ডার যেটা উনি করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে, এখন লক্ষ্মীর ভান্ডার ম্যাক্সিমাম লক্ষ্মীর ভান্ডার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। নাম্বার 2, বার্ধক্য ভাতা পাচ্ছেন না। নাম্বার 3, আজকে ফিফথ ফিনান্সের যেটা স্টেট গভর্নমেন্টের টাকা, ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, ডেভেলপমেন্টের টাকাটা পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। চতুর্থত সব থেকে বড় ডেভেলপমেন্ট যেটা, আমি আজকে শাসক দলের যে নেতৃত্বরা আছেন যিনি কথা বলছেন, প্রত্যেক মঞ্চে ওনারা বক্তৃতা করেন ডেভেলপমেন্টের কথা নিয়ে, কিন্তু আমি প্রশ্ন করছি যে 26,000 চাকরি পশ্চিমবাংলায় যেটা চলে গেল, এর দায়ভার কে নেবে, এর দায়িত্ব কে নেবে? কোনো নেতৃত্ব দায়িত্ব নিয়ে বলছেন না কেন? যে এই যে 26,000 চাকরি, এই 26,000 চাকরি, 26,000 পরিবার আজকে রাস্তায় বসে আছে। আজকে দিনের পর দিন পশ্চিমবাংলার কলকাতার রাজপথে চাকরির জন্য আন্দোলন থেকে করছে। প্রত্যেক দিন আপনি দেখুন কাজের লড়াই। বেশ, আজকে দেবরূপদা, আজকে পশ্চিমবাংলায় চাকরি নেই। দায়ভার নেবেন না আপনারা? আমাকে একটু বলতে দেন। ডেভেলপমেন্ট ইন্ডিভিজুয়ালি কোথায়? ইন্ডিভিজুয়ালি ওখানে ইন্ডিভিজুয়ালি শাসক দলের নেতাদের ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে একটা কথা বলুন, নীরেশবাবু একবার স্মরণ করে দিই। নীরেশবাবু, আমরা জানি। নীরেশবাবু হ্যাঁ, একটু বলুন। আপনাকে ইন্টারাপ্ট করে দুটো জিনিস শুধু হ্যাঁ, বলুন, বলে দিই। বলছি এই যে চাকরি যাওয়ার বিষয়গুলো আপনি বলছেন, আপনি হয়তো নিঃসন্দেহে ওই কাঁথির সার্টিফিকেট পাওয়া সনাতনী আপনাকে আমার কথা শুনে যা মনে হচ্ছে, যাই হোক, কিন্তু তাতে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই না, চার্জশিটে কিন্তু অধিকারী পরিবারের একজনের নাম আছে। আমি একটা বলি, আপনাকে বলি, যার কথা আপনি বলছেন তার ভাইয়ের নামটা কিন্তু সনাতনী, শোনেন সনাতনী বলে সার্টিফিকেট দিয়েছে। আমি বলছি শুনুন, আপনি যে চাকরির কথাটা বললেন, বিজেপি করি, শোনেন চাকরির কথাটা বললেন, আমি আপনাকে বলি, আমি শেষ করে নিই। যে চাকরির কথাটা বললেন, সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে অধিকারী পরিবারের সেজ সন্তানের নামটা আছে। সেই বিষয়ে প্রশ্নটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, মানুষরা বুঝতে পারতেন যে আপনিও তার প্রতিবাদ করছেন। এই 26,000 চাকরি যাওয়ার পেছনে সবচেয়ে মূল কারিগর যদি কেউ থেকে থাকে, এই জেলার মানুষ প্রতারিত হওয়ার জন্য সবচেয়ে মূল কারণ যদি কেউ হয়ে থাকে, তার নাম হচ্ছে গাদ্দার অধিকারী, আপনার কথা শুভেন্দু অধিকারী। সরকার চালাচ্ছে কে? চার্জশিটে কেন
দিব্যেন্দু অধিকারীর নাম থাকলো, চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নামটা কেন থাকলো সেটা বলতে পারবেন কেন আপনি? থাকলো সেটা বড় প্রশ্ন। আগে চার্জশিটে বলুন, দিব্যেন্দু সরকার কে অধিকারীর আছে? নাম সিবিআই আজকে কেন দিল? পশ্চিমবঙ্গের তার নাম সরকার আপনি আস্তে, বলতে আস্তে। পারবেন? যিনি সরকার চালাচ্ছেন দায়ভার কার? একটা কথা বলি, শুনুন আরে শুনুন নীলেশ দা, একটা কথা বলি। নীলেশ দা, তদন্তটা করছে নীলেশ সিবিআই, দা, তদন্তটা নীলেশ দা, করছে সিবিআই। আর সিবিআই এর দেবরূপ দা, please। প্রাথমিক চার্জশিটে আপনাকে বলি, হ্যাঁ। সিবিআই এর প্রাথমিক চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম আছে। সেইটা কেন আছে সেইটার explanation নীলেশ দা, দিতে এই যে হবে। চাকরি যাই হোক, যাওয়ার আমি কথা সেইটার যদি বিরুদ্ধে আমাদের যাচ্ছি না। আজকের বিষয় নয়, তবু আপনাকে একটা কথা বলি যে এই যে চাকরি আমি সেই জায়গায় এতজন যাচ্ছি না, মানুষ আমি যেতে নিয়োগ চাইছি না। দুর্নীতির কথা হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্ত তো আমি করছে আমি সেই সিবিআই করছে। জায়গাতেও যেতে না, না, যাচ্ছি না, আসছে, ওনাকে আসছে। শুধু স্মরণ না, করিয়ে না, দিলাম। দেবরূপ দা, আমি ওনাকেও বলছি, আপনাকেও বলছি, এত দিন ধরে তদন্ত চলছে, কবে এই তদন্ত শেষ হবে কেউ জানে না, আমরাও জানি না, তদন্ত চলছে। একের পর এক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, কেউ জামিনে মুক্ত হয়েছেন, আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, শাসক দলেরই নেতারা গ্রেপ্তার হয়েছে, এমনকি মন্ত্রীও গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এই যে চার্জশিটে আইন দিব্যেন্দু আইনের অধিকারী, চলছে, সে বিষয়ে কোনো চার্জশিটে দ্বিমত নেই। দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে, কিংবা আমার যদ্দূর আমি এখন মানে স্মরণে আসছে, চার্জশিটে ভারতী ঘোষেরও বোধহয় নাম ছিল, আরো কয়েকজন নেতা নেত্রীর নাম অবশ্যই আছে। রয়েছে। তো এদের কাউকে তো অবশ্যই আছে। সিবিআই কখনো ডাকছে না, এটা কেন বলুন তো? সেইটার এক্সপ্লেনেশন নীলেশ বাবুর নীলেশ দা, কাছে এটা নেই। কেন হবে? আমি একটা নিঃসন্দেহে CBI যারা দুর্নীতিতে শোনেন, জড়িত, CBI যাদের সিবিআই আমার চার্জশিটে কথা নাম বলতে দিচ্ছে, দিন, আমার অথচ কথা বলতে তদন্ততে দিন। তাদেরকে ডাকা হয় না কেন? নীলেশ বাবু ছেড়ে দিন, ওই হ্যাঁ। ওই কাদা চুলোচুলোতে যাবেন না। নীলেশ বাবুর জন্য শুধু একটা তথ্য আমি দেব, নীলেশ বাবুর কাছে যদি ফেসবুক থাকে, উনার এক জেলা কমিটির সদস্য, মানে জেলা সম্পাদক এই জেলার, তমলুক সাংগঠনিক জেলার, আজকের একটা সুন্দর কথা তার ফেসবুকে পোস্ট করেছেন। সেটা শুধু কোট করে আমি নীলেশবাবুকে বলবো, তিনি পোস্ট করে লিখেছেন, যখন আমরা বিজেপি করতাম, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতি পরায়ণ নেতাদের বিরুদ্ধে লড়াই করতাম, তারা আজ, কোট আনকোট তিনি লিখেছেন, তারা আজ প্রধানমন্ত্রীর সমাবেশে, আর যারা লড়াই করত তারা আর সমাবেশে ডাক পাচ্ছে না। তাহলে তো বিজেপিটা, তৃণমূল কংগ্রেসটা শুদ্ধ হয়ে গেছে। যাদের বিরুদ্ধে লড়াই করতাম তারাই তো আজকের প্রধানমন্ত্রীর সমাবেশে, তৃণমূল কংগ্রেস তো শুদ্ধ আজকের। তাই তৃণমূল কংগ্রেসে যেতে আমার কোনো আপত্তি নেই, এটা আমি বলছি না। নীলেশ দা, অনেকগুলো বিষয়, দেবরূপ দা, নীলেশ দাকে একটু উত্তর দিতে দিন। এটা বিজেপির সাধারণ হ্যাঁ, আমি সম্পাদকের উত্তরটাই দিচ্ছি। আজকের আপনি ফেসবুক যে কথাটা পোস্ট। বললেন, হ্যাঁ বিজেপি, হ্যাঁ শোনেন, বিজেপির আমাদের সাধারণ সম্পাদক কি বলেছে আমি ফেসবুকটা দেখিনি। আপনি যে প্রশ্ন করছেন, যে আজকে যে প্রশ্নটা রাখলেন, অবশ্যই এই প্রশ্নের উত্তর দেওয়ার বিষয় আমার নয়, এটা যেহেতু একটা স্টেটের ব্যাপার, আমার এই উত্তরটা দেওয়া আমার বাতুলতা হবে। তবে একটা প্রাসঙ্গিকভাবে কথাবার্তা বলবো, যে বিজেপি, আপনি যে প্রসঙ্গে আসলেন সেই প্রসঙ্গে একটা কথা বলি, তাপসী মণ্ডল যখন বিজেপি ছিল তখন খারাপ ছিল, আর তাপসী মণ্ডল যেই তৃণমূলে গেলেন তিনি তখন একবারও বলিনি তো খারাপ ছিল। ডেভেলপমেন্টের তিনি চেয়ারম্যান হয়ে গেলেন রাজ্যের। দেখুন এটা 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 শোনেন, বিজেপি করলে খারাপ, দলের শাসক দলে গেলে ভালো। আর আপনি আজকে যেটা বলছেন, ওই প্রশ্নটা এটা তো উত্তরটা আপনারাও আমি তাই দিতে প্রমাণ পারছি না। করেছেন নীলেশ দা। এখানে কি এটা আপনারা কি এর উল্টোটা মেদিনীপুরের নয় তো? আপনাদের পার্টি অফিস থেকে, নীলেশ দা, আপনাদের পার্টি অফিস থেকে নারদের স্ট্রিং অপারেশনের ভিডিও দেখানো হয়েছিল। নীলেশ দা প্লিজ, আজ কাইন্ডলি বলছি, একটু শুনুন। নারদের স্ট্রিং অপারেশনের ভিডিও দেখানো হয়েছিল আপনাদের পার্টি অফিস থেকে, কলকাতায় যে পার্টি অফিস সদর দপ্তর থেকে, রাজ্যের, সেখান থেকে দেখানো হলো নারদের স্ট্রিং অপারেশনে কি শুভেন্দু অধিকারী কিছু একটা নিচ্ছেন, হ্যাঁ, তোয়ালে মুড়ি দিয়ে টাকা নিলেন, সেটা দেখা গিয়েছিল। আপনাদের সেই তৎকালীন যিনি নেতা ছিলেন তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারীও টাকা নিয়েছেন। বর্তমান সভাপতি দেখিয়েছিলেন। হ্যাঁ, সেই শুভেন্দু অধিকারী আপনাদের দলে এসছেন, মুক্ত, তিনি তো আর কোনো তার ভুল নেই, কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, এটা আপনারাই বলেন। তাকে সিবিআইও ডাকে না, তার মানে বিষয়টা তো একই। আপনাদের দলে গেলেই ভালো, না হলেই সে খারাপ। বলছেন বলুন। হ্যালো, শুনতে পারলেন না? হ্যালো, শুনতে পারলেন কি পারলেন না? হ্যাঁ বলুন বলুন। আমি বললাম শুভেন্দু অধিকারী যখন, আমরা এটা বলছি না, আমরা এরকম বলছি না। তাই তো আপনাদের দলে গেল শুভেন্দু অধিকারী, আপনাদের দলে গিয়ে শুভেন্দু অধিকারীকে কতবার সিবিআই তলব করেছে। এই শুভেন্দু অধিকারী নারদ মামলাতে অভিযুক্ত, তাকে ভিডিওতে দেখেছে রাজ্যবাসী। আমাকে বলতে দেন, শুভেন্দু বাবু, শুভেন্দু ভাই, তখন একটা কথা দেখুন, শুভেন্দু বাবু যবে থেকে বিজেপি জয়েন করেছেন আমি ততদিন থেকে আমি বলতে পারি, আর শুভেন্দু বাবু বিষয়ে বলতে পারি, কিন্তু শুভেন্দু বাবু আজকে
একটা যে আপনি স্টিং অপারেশনের কথা বললেন, এই স্টিং অপারেশনে ছবি একটা পাওয়া গেছে, সেটা আপনি বলছেন, কিন্তু সেখানে তো এখনো তৃণমূলের যারা শাসক দলের নেতা মন্ত্রী অনেকের ছবি দেখা গেছে, হুম। তা তারাও তো রাজনীতি করছে আজকে। হ্যাঁ, তাদেরকে তো ডেকেছে বারবার করে, তারা বারবার করে ডাক পেয়েছে তো সিবিআই দপ্তরে, তদন্তকারীরা তাদেরকে বারবার করে রেখেছে। দেখুন সিবিআই কাজ করছে, শুভেন্দু অধিকারীকে ডাকে না কেন তাহলে? কাজ করছে সিবিআই মানে এটা সিবিআই কে বলা আছে শুভেন্দু অধিকারীকে ডাকা যাবে না। সিবিআই কাজ করছে, এটা সিবিআই, এটা আপনি সিবিআই কে প্রশ্ন করুন, এটা আপনি সিবিআই কে প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করছেন না। এটা কাজ সিবিআই তো আসলে রাজ্যের হাতে নেই, সমস্যা তো এইটা নীলেশ বাবু। সিবিআইটা রাজ্যের হাতে নেই, সেই কারণে সমস্যায় আছে। না না নীলেশ বাবু, এই নারদ স্ট্রিং অপারেশনের ভিডিওতে যাদের দেখা গিয়েছিল, তৃণমূলের যে সমস্ত নেতাদের দেখা গিয়েছিল, তারা দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয় আপনি বলে দিন। আপনার চোখে কি বলে? আপনি যে ভিডিও দেখেছেন, যাদেরকে দেখা গেছে, কোনটা নারদের স্ট্রিং অপারেশনে? হ্যাঁ নিশ্চয়ই সিবিআই যদি তদন্ত করে দেখেন। না আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন? তাতে কি মনে হয়েছে যে তারা দুর্নীতিগ্রস্ত কি গ্রস্ত নয়? আপনার চোখে তারা দুর্নীতিগ্রস্ত নয়? আর নিশ্চয়ই যারা এই কাজের সাথে যুক্ত তারা দুর্নীতিগ্রস্ত। তাহলে শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছিল, তাহলে শুভেন্দু অধিকারীকেও ওই ভিডিওতে দেখা গিয়েছিল, তাকেও আপনারা দলে নিয়েছেন, তার মানে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত আপনি বলছেন তো? না 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 এরকম দলের শুধু শুভেন্দু অধিকারী আপনি দুরকম কথা বলছেন। নীলেশ বাবুর কালকে চাকরিটা চলে যাবে। নীলেশ বাবুকে এত কঠিন প্রশ্ন করলে নীলেশ বাবুর কালকে চাকরিটা চলে যাবে, এত ক্ষতি করার দরকার নেই। তবে নীলেশ বাবু এইটুকু আপনাকে বলতে পারি, এই সমস্ত বিজেপির জেলার মুখদের জন্য, এই সমস্ত জেলার মুখদের জন্য খুব স্বাভাবিকভাবে আপনাদের সমস্ত, শুনুন, বিজেপির আইডিওলজি রাম বাদ দিয়ে, পাকিস্তান বাদ দিয়ে আর কিছু আছে বলে আমরা অন্তত মনে করি না। সাধারণ মানুষের কথা আপনারা কোনোদিনই বলেন না, কেবলমাত্র রামের কথা, কিছু বলতে গেলে পাকিস্তানের কথা চলা, আর কিছু কথাই বলতে পারেন না। আপনারা জয় জগন্নাথ বলতেও আপনার নেতার গায়ে লাগে। আপনার জয় জগন্নাথ বলতে সনাতনী হয়ে, না না আমরা জয় জগন্নাথ বলি, আপনি ভুলে যাচ্ছেন না তো, আমরা জয় জগন্নাথ বলি। বলছেন আপনারা জয় জগন্নাথ বলতে কষ্ট লাগে। শুরু হলো সবেমাত্র দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে। এইটাই তো সমস্যা, জগন্নাথ তো সনাতনী, জগন্নাথ সনাতনী। আপনার প্রধানমন্ত্রীকে বাধ্য হয়ে আসতে হচ্ছে, আপনার প্রধানমন্ত্রীকে বাধ্য হয়ে এখন রামের নাম ছেড়ে দিয়ে জয় মা কালী বলতে হচ্ছে, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই আমাদের বাংলার প্রাপ্য। আর সেই কারণে আমরা যারা বাঙালি, আমরা যারা পশ্চিম বাংলার মানুষ, জয় বাংলা বলতে গর্ববোধ হয়। সমস্ত আমরা যারা হিন্দু ধর্ম, শোনেন, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, জয় মা কালীও বলি, জয় মা দুর্গা বলি, জয় জগন্নাথ। আর সেই কারণেই বারবার হাইকোর্টে যাচ্ছেন, যাতে দুর্গাপূজা 1,10,000 টাকা না পায়। সেই জন্যই আপনারা বারবার যাচ্ছেন 1,10,000 টাকা যাতে পুজোগুলো না পায়। বলতে আপনাদের অসুবিধা কোথায়? আমাদের কোনো অসুবিধা নেই তো। যেখানে প্রধানমন্ত্রী জয় মা দুর্গা বলছে, সেখানে আমাদের অসুবিধা কি আছে? আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কেন আপনারা 1,10,000 টাকা আটকানোর জন্য হাইকোর্টে যাচ্ছেন? দেবরূপ দা, আমি আসবো। আমরা এক বিজেপি নেতার সঙ্গে এই প্রতিবেদন করতে গিয়ে কথা বলেছিলাম। তাদের বক্তব্য যে আপনাদের দলে যাওয়ার কারণ হচ্ছে প্রলোভন। আপনাদের অনেক নেতা ফুলে ফেপে উঠেছে, সাধারণ মানুষ, এবং নীলেশ দাও কিছুটা বলছিলেন এই প্রলোভনে পা দিচ্ছে। কারো হয়তো সাইকেল চালাতো, সে এখন বড় বড় গাড়ি চালাচ্ছে, বড় বাড়ি হয়ে গিয়েছে, তো সেটা দেখে বিজেপি নেতাদের কেউ হয়তো থাকতে পারছেন না বিজেপিতে, আপনাদের দলে নাম লেখাচ্ছে। আমি সারা দেশের কথাই যাচ্ছি না, জেলার আলোচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি আমি সবসময়। সঙ্গত কারণেই ওই গদ্দার অধিকারীর যে সম্ভ্রম বা তার যা প্রতিপত্তি আছে, সেই জায়গা থেকে ব্যক্তি আক্রমণ নয়, তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা নেই যে আমরা প্রলোভনের মাধ্যমে কোনো বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসতে পারবো। আমি আবারও বলছি, মানুষ উন্নয়নে সামিল হতে চাইছেন, সেখানে বিজেপির যে সমস্ত পদাধিকারীরা আছেন তারাও মানুষের কাজ করার জন্যে, এই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে, কারণ তারাও দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখছেন যে সরকারের 67টা প্রকল্পের কোনো না কোনো প্রকল্প তার পরিবারেও যাচ্ছে, তার পরিবার উপকৃত হচ্ছে, তার মা বোন থেকে শুরু করে পরিবারের মানুষ উপকৃত হচ্ছে। সঙ্গত কারণেই এই উন্নয়নে সামিল হওয়ার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে দলে দলে মানুষ আসছেন।
এবং এই যোগদানের মাত্রা দিনে দিনে বাড়বে। বেশ, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে আসছে। মতো- নীলেশ দা, এই যে আপনি আদর্শের কথা বলছিলেন, নীতি আদর্শ সত্যি কি আজকালকার দিনে রাজনৈতিক নেতা নেত্রীদের রয়েছে? না হলে এত দলবদল কেন দেখা যায়? আর বিশেষ করে ইলেকশন বা নির্বাচন এগিয়ে এলেই দলবদল, কারণ যে জনপ্রতিনিধিরা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন তারা তো এতদিন আপনাদের দলেই ছিলেন। নীলেশবাবু, দেখুন, নতুন করে বলার কিছু নেই, রাম আর রাজনীতিতে পাকিস্তান বাদ দিয়ে আর কিছু নেই। ঘন্টায় ঘন্টায় হতে পারে। একটু শুনি দেবরুদ্দা, প্লিজ। নীলেশ দা বলুন, তাড়াতাড়ি বলুন। না না না, এটা আপনারা ভুল বলছেন। এটা আপনারা ভুল বলছেন। আপনি যদি বলেন, আমার কিছু বলার নেই। আপনি যদি বলেন, আমার কিছু বলার নেই। বলুন। আমি তো আপনাকে প্রশ্ন করলাম, সেটা উত্তর পেলাম না। কোনটা মাঝখানে আর কিছু বলে দিলাম, আমি প্রশ্নের উত্তর কি দেবো? আমি বললাম যে এই যে কি প্রশ্নটা করলেন বলুন। ইলেকশন আসার সময় এত দলবদল কেন হচ্ছে? নীতি আদর্শ বলে আদৌ কি আছে এখনকার রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে? আপনি নীতি আদর্শের কথা বলছিলেন। দেখুন, নীতি আদর্শ আইডিওলজি নিশ্চিতভাবে আছে, কিন্তু রাজনীতিতে আমরা দেখেছি, রাজনীতিতে প্রত্যেক দিন পট পরিবর্তন হচ্ছে এবং সেই পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেউ দল বদল করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার দল বদল করাটা, কিন্তু আইডিওলজি নিশ্চয়ই আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। প্রত্যেক দলের একটা আইডিওলজি থাকে। তার মানে আপনারা এই দলীয় কর্মী সমর্থকদেরকে ধরে রাখতে পারছেন না কোথাও, বা হয়তো এরা আপনাদের দেওয়াল লিখনটা পড়তে পেরে গেছে যে বিজেপির কি হবে। ধরে রাখার বিষয়টা আপনি শুনুন, দেখুন ধরে রাখার বিষয়টা আপনাকে বলি, ধরে বেঁধে তো কেউ কাউকে রাখতে পারে না। আমরা ধরে বেঁধে রাখতে পারি না। কেউ যদি মনে করে যে আমি ওই শাসক দলে গেলে আমি অনেকটা বেনিফিটেড হবো, তিনি যাচ্ছেন, এতে আমরা মনে করছি যে আর ইলেকশনকে তো কয়েকটা দিন বাকি আছে, আপনারা তো বুঝতেই পারবেন যে আমাদের এখানে কতটা ক্ষতি হয়ে গেছে। আপনারা যেটা বলছেন যে সব চলে গেল মানে শেষ হয়ে গেল, আমি এখনো বলছি ইলেকশন পর্যন্ত ওয়েট করুন। মেদিনীপুর সহ সারা ওয়েস্ট বেঙ্গল রেজাল্টটা আপনারা দেখুন, তারপরে বলবেন। সেটা পর্যন্ত ওয়েট করতে দিন। না, এরাই তো আসল কর্মী। নির্বাচনে তো লড়াইটা কর্মীরাই করেন, আপনারাও বলেন কর্মী সমর্থকরাই করে থাকেন, নেতারা নন। তো কর্মীরাই যদি চলে যায় তাহলে কি আর পার্টিটা কি থাকবে? যারা আসল শোনেন, নীলেশবাবু, যারা 21-এ বলেছিলেন আখিবার 200 পার, এবারে 26-এ আখিবার 50 পার, এই স্লোগানটা সামনে আছে তো? সেটা আমরাও শুনেছিলাম, নীলেশবাবু, আমরাও শুনতাম যখন বামফ্রন্ট ক্ষমতায় থাকতো, তখন মমতা ব্যানার্জি, শোনেন না, যখন বামফ্রন্ট ক্ষমতায় আরে থাকতো, বামফ্রন্ট মমতা শূন্য হয়ে ব্যানার্জি গেছে, ছেড়ে দিন না, বলতেন, ওর এবার কথা নয়, আলোচনা এবার। করে কি হবে? এরকম একটা জিনিস তুলতে, শোনেন, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেখেছে। একমাত্র জননেত্রী এই 34 হ্যাঁ, বছরের বেশ, জগদ্দল পাথর দেখা যাক। এই চর্চা আলোচনা চলতেই থাকবে ইলেকশন যত এগিয়ে আসবে। নীলেশ দা এবং দেবরূপ দা, আজকের মতো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের সময় নেই। নারদ আজ এখানেই শেষ করছি। বেশ, নীলেশ দা, আজকের সময় নেই, প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেবরূপ দাকে। নারদ আজ এখানে শেষ করতে হচ্ছে। তবে ইলেকশন যত এগিয়ে আসবে ততই এই চর্চা আরো বাড়বে, সরগরম হবে রাজ্য রাজনীতি, সেদিকে আমাদের নজর থাকবে। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।